হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো ফাইনালি চলে আসলো তোমাদের ইমোশন, যে ছেলেটা নির্দোষ ছিল গল্পের পার্ট 15। তো চলো গল্প শুরু করা যাক। আর গাইস, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা আমার ভয়েস শুনে বুঝে গিয়েছো যে আমার গলাটা একটু বসে গেছে। কারণ হচ্ছে একটা না তোমাদের জন্য প্রতিদিন ভয়েস ওভার করতে হচ্ছে, যার কারণে গলার এই অবস্থা। সো আজকে ভয়েস কোয়ালিটি একটু খারাপ পাবা, হয়তো শুনতে ভালো নাও লাগতে পারে। আশা করি তোমরা মানিয়ে নিবা অ্যান্ড কমেন্টে জানাবা। সো চলো ইয়ারফোন ইউজ করো অ্যান্ড গল্প এনজয় করো। আমি জানতাম না আজ থেকে শুরু হতে যাচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। একই ছাদের নিচে প্রতিদিন সেই মানুষটার মুখোমুখি হওয়ার পরীক্ষা। বাসায় ফেরার পর প্রায় 3 দিন হয়ে গেল। এই 3 দিনে আমি ইচ্ছে করেই পরীর সঙ্গে একবারও কথা বলিনি, তার দিকে তাকাইনি। আন্টির সামনে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলতাম, তার বাইরে যেন এই বাড়িতে পরিণামের কেউই নেই। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে প্রতিদিন আমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছে। কখনো চা নিয়ে আসে, কখনো খাবার টেবিলে দাঁড়িয়ে থাকে, কখনো দূর থেকে আমার দিকে তাকিয়ে থাকে। আর আমি প্রতিবারই তাকে না দেখার ভান করতাম। চতুর্থ দিনের রাতে আমি নিজের ঘরে বসে অফিসের কিছু ফাইল দেখছিলাম। হঠাৎ দরজায় খুব আস্তে টোকা পড়লো। আমি মাথা না তুলেই বললাম, ভিতরে আসুন। দরজাটা ধীরে ধীরে খুললো। মাথা তুলে দেখি পরি। তার চোখ দুটো লাল, মনে হচ্ছিল অনেকক্ষণ ধরেই কান্না করেছে। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো, কাপা গলায় বলল, সাজিদ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি কঠিন গলায় বললাম, আমার নাম ধরে ডাকতে কে বলেছে আপনাকে? সে থমকে গেল, তারপর খুব আস্তে বলল, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, কঠোর চোখে তার দিকে তাকিয়ে বললাম, আপনার কোনো কথা শোনার দরকার নেই। পরের চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়লো। সে বলল, শুধু একবার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা দাও। আমি হেসে ফেললাম, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু তীব্র ব্যঙ্গ। বললাম, ক্ষমা? কোন অপরাধের জন্য ক্ষমা চাইতে এসেছেন? আমাকে চরিত্রহীন বলে অভিযোগ করার জন্য, নাকি সবাই মিলে আমাকে অপরাধী বানিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? পরি কান্না করতে করতে বলল, আমি ভুল করেছি। আমি এবার গলা আরো শক্ত করে বললাম, আপনার কাছে ওটা ভুল হতে পারে, আমার কাছে ওটাই ছিল আমার জীবনের মৃত্যু। পরি আর নিজেকে সামলাতে পারলো না। সে হঠাৎ করে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। কান্না করতে করতে বলল, আমি তোমার পায়ে পড়ছি, একবার শুধু আমাকে ক্ষমা করে দাও। আমি সঙ্গে সঙ্গে পা পিছিয়ে নিলাম, কঠোর গলায় বললাম, খবরদার আমার পা স্পর্শ করবে না। যে মানুষটা 4 বছর আগে আমাকে বিশ্বাস করেনি, আজ তার চোখের জলে আমার কিছুই যায় আসে না, কোনো অনুভূতি হয় না। পরি ফুপিয়ে কাঁদছিল। আমি থামলাম না, বললাম, কেন এসেছেন এখানে? আবার আমার সুন্দর জীবনটা ধ্বংস করতে? পরি মাথা নাড়তে নাড়তে বলল, না, আমি শুধু তোমার পাশে থাকতে চাই। আমি দরজার দিকে আঙ্গুল দেখিয়ে বললাম, এখনই বেরিয়ে যান আমার রুম থেকে, আর কখনোই যেন আমার রুমে না দেখি। আমার জীবনে কোনো অবিশ্বাসের জায়গা নেই। আর একটা কথা মনে রাখবেন, একমাত্র আন্টির সম্মানের জন্য আমি চুপ আছি, না হলে এই বাড়িতে আপনার এক মুহূর্তও থাকার কোনো অধিকার ছিল না। পরি কান্নায় ভেঙে পড়লো। সে কিছু বলতে যাচ্ছিল, আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ঘর থেকে বেরিয়ে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে আমার বুকটা ভেঙে যাচ্ছিল, আর ঘরের ভিতরে পরি মেঝেতে বসে অঝরে কান্না করছিল। কিন্তু তখন আমি জানতাম না, এটা ছিল তার ক্ষমা পাওয়ার লড়াইয়ের মাত্র শুরু। পরদিন সকালে আমি যথারীতি ঘুম থেকে উঠে নিচে নামলাম। ডাইনিং টেবিলে গিয়ে দেখি মেহেরা আন্টি আর পরি একসঙ্গে নাস্তা সাজাচ্ছে। আমাকে দেখেই আন্টি হাসি মুখে বললেন, এই যে বাবা, এসেছিস, আজ কিন্তু তোর পছন্দের নাস্তা বানানো হয়েছে। আমি চেয়ারে বসে শান্ত গলায় বললাম, থ্যাংক ইউ আন্টি। পরের দিকে একবারও তাকালাম না। আন্টি হেসে বললেন, কিরে মা, দাঁড়িয়ে আছিস কেন? সাজিদকে নাস্তাটা বাড়িয়ে দে। পরে আস্তে আস্তে আমার সামনে প্লেটটা রেখে গেল। আমি স্বাভাবিক গলায় বললাম, ধন্যবাদ। শুধু এই একটি শব্দ, যেন আমরা সম্পূর্ণ অপরিচিত। আন্টি সবকিছু দেখে মনে মনে হাসলেন। তিনি ভাবলেন, হয়তো সময় লাগবে, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তিনি জানতেন না গত রাতে আমি পরীকে কি কথা শুনিয়েছি। নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, হঠাৎ করে আন্টি বললেন, বাবা, পরীকে একটু মার্কেট পর্যন্ত নামিয়ে দিতে পারবি? আমি 1 সেকেন্ডও দেরি করলাম না, বললাম, সরি আন্টি, আজ আমার খুব জরুরি মিটিং আছে, ড্রাইভারকে বলে দিচ্ছি, ও পৌঁছে দেবে। আন্টি আর কিছু বললেন না, কিন্তু পরে বুঝে গেল আমি ইচ্ছে করেই তাকে এড়িয়ে গেলাম। রাতে অফিস থেকে অনেক দেরিতে ফিরলাম, ইচ্ছে করেই দেরি করেছি। আমি জানতাম কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। গাড়ি থেকে নেমেই দেখি বারান্দায় পরি দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে ভিতরে চলে গেল। আমি কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। একটু পরে দরজার সামনে একটা ট্রে রাখা দেখতে পেলাম, গরম দুধ, ওষুধ আর আমার পছন্দের কিছু ফল। আমি বুঝতে পারলাম এসব কে করেছে, কিন্তু ট্রেটা স্পর্শ করলাম না, চুপচাপ দরজার বাইরে রেখে দিলাম। কিছুক্ষণ পর পরে এসে ট্রেটা দেখে অবাক হয়ে দাঁড়ালো। সবকিছু যেমন ছিল ঠিক তেমনই আছে। তার চোখ ভেজে উঠলো। সে আস্তে করে ট্রেটা তুলে নিয়ে চলে গেল। পরদিন সকালে আন্টি অবাক হয়ে বললেন, কিরে বাবা, গত রাতে কিছুই খাসনি কেন? আমি স্বাভাবিকভাবে বললাম, খিদে ছিল না আন্টি। আন্টি রাগ করে বলল, আবার আন্টি, যা, তোর সাথে কোনো কথাই বলবো না।
আমি বললাম, ওহ সরি আম্মু। আম্মু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইটস ওকে, কিন্তু বাবা এভাবে চললে শরীর খারাপ হয়ে যাবে। আমি শুধু মুচকি হেসে বেরিয়ে গেলাম। আর পিছনে পরি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু আমার অভিমান তখনও একটুও কমেনি, বরং প্রতিবার তার চোখের জল দেখে আমার অনেক রাগ হতো। 4 বছর আগের নিজের কান্নাগুলো স্পষ্ট মনে পড়তো। তারপরও আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসিনি। আমি ঠিক করেছিলাম যে কষ্টটা আমি 4 বছর ধরে বয়ে বেড়াচ্ছি, সেই কষ্টের সামান্য একটু অংশ হলেও পরীকে অনুভব করাবো। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখি আম্মু আর পরি একসঙ্গে রান্নাঘরে ব্যস্ত। আমাকে দেখেই আম্মু বলল, আয় বাবা, আজ তোর পছন্দের খিচুড়ি আর গরুর মাংস রান্না হয়েছে। আমি মুচকি হেসে বললাম, ধন্যবাদ আম্মু। ঠিক তখনই পরি প্লেটে খাবার তুলে আমার সামনে রাখলো। আমাদের চোখ এক মুহূর্তের জন্য মিলল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। মনে হলো সে যেন আবার ভেঙে পড়লো। আম্মু কিছুই বুঝলেন না, বরং হেসে বললেন, দেখেছিস, মেয়েটা খুব যত্ন করতে জানে। আমি শুধু মাথা নাড়লাম, একটাও শব্দ করলাম না। অফিসে যাওয়ার সময় পরি আস্তে করে বলল, তোমার টিফিনটা। আমি তার দিকে না তাকিয়ে বললাম, ড্রাইভারকে দিয়ে দিন। তারপর গাড়িতে উঠে চলে গেলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম পরি এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি আর পেছনে তাকালাম না। রাতে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেল। ইচ্ছে করেই দেরি করেছি, কারণ আমি জানতাম কেউ একজন আজও আমার জন্য অপেক্ষা করতেছে। বাড়িতে ঢুকতেই আম্মু বললেন, কোথায় ছিলে এতক্ষণ? পরে তো খাইনি, বলেছে তুই না খেলে সেও নাকি খাবে না। আমি অবাক হলেও সেটা মুখে প্রকাশ করলাম না, শুধু শান্তভাবে বললাম, আম্মু আপনারা খেলেই পারতেন। আম্মু একটু বিরক্ত হয়ে বললেন, এটা আবার কেমন কথা? বাড়ির একজন না খেয়ে থাকবে আর আমরা কিভাবে খাই? আমি কোনো উত্তর দিলাম না। টেবিলে বসতেই পরে নিঃশব্দে খাবার বাড়িয়ে দিলেন। আজও সে কিছুই বলল না। হয়তো সে বুঝে গিয়েছে আমার নীরবতাই তার সবচেয়ে বড় শাস্তি। খাওয়া শেষ করে আমি উঠে যাচ্ছিলাম, হঠাৎ করে আম্মু হেসে বললেন, এই পরি, 2-1 দিনে সাজিদের সঙ্গে অফিসে যাবি। সাজিদ তুই সবকিছু বুঝিয়ে দিবি। আমি ধীরে ধীরে আম্মুর দিকে তাকিয়ে বললাম, যদি আপনার ইচ্ছে হয় তাহলে অবশ্যই। বাইরে থেকে কথাটা স্বাভাবিক শোনালেও ভেতর থেকে মনে হচ্ছিল ভাগ্য যেন ইচ্ছে করেই আমাকে আগুনে ফেলে দিচ্ছে। আর ঠিক তখনই পরি অনেকদিন পর প্রথমবারের মতো মনে মনে একটু আশা দেখতে পেল। সে জানতো না আগামী দিনগুলোতে তার অপেক্ষা আছে আর অনেক কঠিন পরীক্ষা। পরদিন সকাল থেকেই আন্টি খুবই ব্যস্ত। পরীকে নিয়ে কখনো শপিং মলে যাচ্ছেন, কখনো কোম্পানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে দিচ্ছেন। আমি অফিসে যাওয়ার আগে আন্টি হেসে বললেন, বাবা আজ একটু তাড়াতাড়ি ফিরবি, পরের কোম্পানিতে যোগদানের সব কাগজপত্র দেখে দিবি। আমি শান্ত গলায় বললাম, ঠিক আছে। এর বেশি আর কিছুই বললাম না। সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখি ড্রয়িং রুমের টেবিলে অনেকগুলো ফাইল রাখা। আন্টি বললেন, এই যে বাবা, আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, তারপর এগুলো একবার দেখে দে। কাল পরীকে নিয়ে অফিসে যাবি, HR ডিপার্টমেন্টের সব বুঝিয়ে দিবি। আমি ফাইলগুলো হাতে নিলাম, একবারও পরের দিকে তাকালাম না, শুধু বললাম, সকাল 9টায় প্রস্তুত থাকবেন। আপনি শব্দটা শুনে পরের বুকটা যেন কেঁপে উঠলো। সবসময় যে মানুষটা তুমি করে বলতো, আজ সে সম্পূর্ণ অপরিচিত। পরদিন গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, ড্রাইভার দরজা খুলে দিল। পরে ধীরে ধীরে পেছনের সিটে বসতে যাচ্ছিল। আমি বললাম, সামনে বসুন। পরে একটু অবাক হলো, হয়তো ভাবছিল আজ বুঝি সম্পর্কটা একটু স্বাভাবিক হচ্ছে। কিন্তু গাড়ি চলা শুরু করার পর পুরো পথ আমরা একে অপরকে দেখিনি, একটা শব্দও করিনি, শুধু নীরবতা। মনে হচ্ছিল একই গাড়িতে নয়, আমরা যেন দুটো আলাদা পৃথিবীতে বসে আছি। অফিসে পৌঁছানোর পর সবাই অবাক হয়ে গেল। নতুন কর্মকর্তাকে নিয়ে এসেছি স্বয়ং আমি নিজেই। আফরিন এগিয়ে এসে হাসি মুখে বলল, স্যার ইনি কি নতুন অফিসার? আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, হ্যাঁ। এই স্যারে নিয়ে যান। তারপর পরের দিকে না তাকিয়েই নিজের কেবিনে চলে গেলাম। আফরিন একবার পরের দিকে তাকালো, একবার আমার কেবিনের দিকে। সে মনে মনে ভাবলো আমাদের দুজনের মধ্যে নীরব একটা সম্পর্ক আছে, কিন্তু কি সম্পর্ক সেটা সে বুঝতে পারলো না। দিনের শেষে আম্মু অর্থাৎ আন্টি ফোন করলেন, কেমন আছো আজ? আমি স্বাভাবিক গলায় বললাম, সব ঠিক আছে আম্মু, ওর জয়েনিং সম্পূর্ণ হয়েছে। আম্মু খুশি হয়ে বললেন, আমি জানতাম তুই থাকলে কোনো সমস্যা হবে না। আমি মুচকি হাসলাম, ওদিকে পরেও চুপচাপ। হয়তো আজ সে বুঝে গেছে একই বাড়ি, একই অফিস, একই পদ, তবু আমার হৃদয় পর্যন্ত পৌঁছানোর পথটা তার জন্য সম্পূর্ণ বন্ধ। পরি অফিসে যোগ দেওয়ার পর কয়েকদিন কেটে গেল। আমি ইচ্ছে করে তাকে অন্য বিভাগে দায়িত্ব দিয়েছিলাম, যাতে খুব বেশি প্রয়োজন ছাড়া আমাদের মুখোমুখি হতে না হয়। কিন্তু ভাগ্য যেন প্রতিদিনই নতুন অজুহাত খুঁজে বের করছিল। কখনো কখনো ফাইলে আমার সই লাগতো, কখনো কখনো প্রেজেন্টেশনে দেখা হতো, কখনো আবার মিটিং এ একসঙ্গে বসতে হতো। তবু আমি অফিসে তাকে অন্য সবার মতোই দেখতাম, না একটু বেশি না একটু কম। একদিন দুপুরে ক্যান্টিনে সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম। আফরিন হঠাৎ করে পরের পাশে গিয়ে বলল, নতুন অফিসে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে? পরে মৃদু হেসে বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আফরিন আবার বলল, স্যারকে দেখে ভয় লাগে না? পরে এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললো। না, ভয় না, সম্মান করি। কথাটা শুনে আফরিনের কেমন যেন অদ্ভুত লাগলো। সে বুঝতে পারছিল সেই সম্মানের ভেতরে অন্য একটা অনুভূতি লুকিয়ে আছে। বিকেল একটা জরুরি ফাইল নিয়ে পরি আমার কেবিনে এলো।
সে ভেতরে এসে ফাইলটা আমার সামনে রাখলো, বলল, সাজিদ, এখানে তোমার একটা সিগনেচার লাগবে। আমি কঠিন গলায় বললাম, এটা অফিস। তারপর সে বলল, সরি স্যার। আমি ফাইলটা দেখে সই করে দিলাম। একবারও তার দিকে তাকালাম না, পরে দাঁড়িয়ে রইলো। আমি মাথা তুলে বললাম, আর কিছু? সে আস্তে করে বলল, ওষুধ খেয়েছো? আমি ঠান্ডা গলায় বললাম, এখানে ব্যক্তিগত প্রশ্ন করার জায়গা না, এটা অফিস, এখানে একটা নিয়ম আছে। পরের মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। সে শুধু বলল, সরি স্যার। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলেছিল আফরিন। সে প্রথমবার নিশ্চিত হলো এদের সম্পর্ক শুধু অফিসের বস আর কর্মচারীর নয়, এর পেছনে আরো অনেক বড় গল্প লুকিয়ে আছে। এদিকে রাতে বাসায় ফিরেও পরি হাল ছাড়লো না। আমি নিজের ঘরে ঢুকতেই দেখি টেবিলের উপর গরম কফির মগ রাখা, পাশে একটা ছোট কাগজ। সেখানে শুধু লেখা, অনেক রাত পর্যন্ত কাজ করবেন না, শরীরেরও একটা অধিকার আছে। আমি কাগজটা কয়েক সেকেন্ড হাতে ধরে রইলাম, তারপর ধীরে ধীরে ছিঁড়ে ফেললাম। কফির মগটাও স্পর্শ করলাম না। শুধু একটাই কথা মনে হচ্ছিল, কিছু সম্পর্ক ভেঙে গেলে ক্ষমা চাইতে যতটা সময় লাগে, বিশ্বাস ফিরতে তার চেয়ে অনেক বেশি সময় লাগে। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল, একই বাড়ি, একই অফিস, প্রতিদিন দেখা হচ্ছিল, কিন্তু আমাদের দূরত্ব যেন প্রতিদিন বেড়েই যাচ্ছিল। সেদিন দুপুরে অফিসে কাজের চাপ ছিল অনেক। একটার পর একটা মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরলাম। টেবিলের উপর খাবারের একটা বক্স রাখা। আমি ভেবেছিলাম হয়তো আফরিন রেখে গেছে। ঠিক তখনই আফরিন ভেতরে ঢুকলো। সে হেসে বলল, স্যার, আজও দুপুরে খাবার খাচ্ছেন না? আমি টেবিলের উপর তাকিয়ে বললাম, এটা কে রেখেছে? আমি না তো স্যার। আমি বললাম, তবে? সে একটু থেমে মুচকি হেসে বলল, আমার মনে হয় কে রেখেছে সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি আর কিছুই বললাম না। ধীরে ধীরে খাবারের বক্সটা তুলে অফিসের পিয়নকে ডেকে বললাম, যার খাবার তাকে ফেরত দিন। পিয়ন মাথা নেড়ে চলে গেল। কিছুক্ষণ পর দূর থেকে দেখলাম পিয়ন বক্সটা পরীর হাতে ফিরিয়ে দিচ্ছে। পরী কিছুক্ষণ বক্সটার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে বলল, ঠিক আছে। কিন্তু সেই হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়েছিল। সেটা হয়তো শুধু আমি বুঝতে পারছিলাম। সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার পর হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। সবাই অফিসেই আটকে গেল। আমি নিচে নামতেই দেখি পরে ছাতা ছাড়াই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমার গাড়ির সামনে এসে থামলো। ড্রাইভার দরজা খুলে বলল, স্যার, ম্যাডামকেও নিয়ে যাব? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর শান্ত গলায় বললাম, না, ওনার জন্য আরেকটা গাড়ি পাঠিয়ে দিন। তারপর গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। রিয়ার ভিউ মিররে দেখলাম বৃষ্টির মধ্যে পরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের পানি আর বৃষ্টির পানি একসঙ্গেই মিশে যাচ্ছিল। রাতে বাসায় ফিরতেই মা একটু বিরক্ত হয়ে বললেন, সাজিদ, পরীকে একসঙ্গে আনলি না কেন? আমি স্বাভাবিকভাবেই বললাম, মা, অফিসের গাড়ি ছিল, চলে এসেছে। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা ভিজে একাকার হয়ে গেছে, জ্বর চলে আসবে না তো? আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। রাত প্রায় 12টা। ঘুম আসছিল না। হঠাৎ খেয়াল করলাম পরের ঘরের দরজাটা আধ খোলা। ভেতর থেকে কাশির শব্দ ভেসে আসছে। এক মুহূর্তের জন্য পা থেমে গেল, কিন্তু পরের মুহূর্তেই নিজেকে শক্ত করে নিলাম। মনে মনে শুধু একটা কথাই বললাম, 4 বছর আগে যখন আমি একা ছিলাম, তখন কেউ আমার কান্নার শব্দ শুনতে আসেনি। এই ভেবেই আমি ধীরে ধীরে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলাম। হয়তো আজ সে বুঝে গেছে, একই বাড়ি, একই অফিস, একই পথ। আমার হৃদয় পর্যন্ত পৌঁছানোর পথটা তার জন্য এখন পুরোপুরি বন্ধ। দিনগুলো এক অদ্ভুত নীরবতায় কাটছিল। বাড়িতে, অফিসে, সব জায়গাতেই পরি আমাকে এড়িয়ে নয়, বরং আমার কাছে আসার চেষ্টা করত। আর আমি প্রতিবারই তাকে দূরে ঠেলে দিতাম। সেদিন অফিস থেকে একটু দেরি করেই ফিরলাম। ড্রয়িং রুমে ঢুকতেই মা হাসি মুখে বললেন, এসেছিস বাবা? তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আয়, আজ একসঙ্গে সবাই রাতের খাবার খাবো। আমি মাথা নেড়ে নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে দেখি পরে চুপচাপ দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে। মা বললেন, আজ কিন্তু পরে নিজের হাতে তোর পছন্দের খাবার রান্না করেছে। আমি কোনো উত্তর দিলাম না, নীরবে খেতে বসে গেলাম। পরি কাপা হাতে আমার প্লেটে ভাত দিচ্ছিল, কিন্তু একবারও তার দিকে তাকালাম না। খাওয়া শেষ করে উঠে নিজের রুমে চলে গেলাম। রাত তখন অনেক হয়েছে। একটা ফাইল পড়ছিলাম। হঠাৎ দরজায় খুব আস্তে করে নক পড়লো। অনিচ্ছাকৃতভাবে বললাম, ভেতরে আসুন। ধীরে ধীরে দরজা খুলে পরি ভেতরে ঢুকলো। তার 2 হাত কাঁপছিল, তার চোখ দুটো লাল। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলল, আপনার সঙ্গে একটু কথা ছিল। আমি ঠান্ডা গলায় বললাম, অফিসের কোনো বিষয় হলে কাল বলবেন। পরি মাথা নাড়লো, না, অফিসের নয়, শুধু একবার আমাকে শুনুন। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। 4 বছর আগে যা শোনার ছিল সেদিনই শুনেছি, এখন আর কিছু শোনার দরকার নেই। পরি হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সে বলছে, আমি ভুল করেছি, অনেক বড় ভুল। একবার, শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, ক্ষমা? আপনি কি জানেন এই শব্দটার মানে কি? পরি কান্না করতে করতে বলল, জানি, তাই তো তোমার কাছে এসেছি। আমি এবার কঠোর গলায় বললাম, কেন এসেছেন এখানে? 4 বছর আগে আমার জীবনটা ধ্বংস করতে যেটুকু বাকি রেখেছিলেন, সেটুকু ধ্বংস করতে এসেছেন? পরি মাথা নেড়ে বলল, না, বিশ্বাস করো, আমি আর তাকে বলতে দিলাম না। বললাম, বিশ্বাস, এই শব্দটা আপনার মুখে মানায় না। যে মানুষটা একদিন সবাইকে বিশ্বাস করলো শুধু আমাকে ছাড়া, সে আজ আমার কাছে বিশ্বাস চাইতে আসছে। ব্যাপারটা হাস্যকর।
পরি আর নিজেকে সামলাতে পারলো না। সে হঠাৎ করে আমার পায়ের কাছে বসে পড়লো, কান্না করতে করতে বলল, আমি তোমার ভালোবাসা চাই না, শুধু একটা সুযোগ চাই। সারা জীবন তোমার সেবা করে আমার অপরাধের শাস্তি ভোগ করতে চাই। তবু আমাকে দূরে সরিয়ে দিও না। আমি এক পা পিছিয়ে গেলাম, ঠান্ডা এবং কঠিন গলায় বললাম, আমার সামনে আর কখনোই দাঁড়াবেন না। এর আগেও বলেছি, আজকেও বলি। আর একটা কথা সেদিনও বলেছিলাম, কোনো অবিশ্বাসী মানুষের জায়গা অন্তত আমার জীবনে নেই। কথাগুলো বলে বেরিয়ে গেলাম। আন্টি সবকিছু নীরবে শুনছিল, কিন্তু ইচ্ছে করেই তিনি কিছু আর বললেন না। শুধু নীরবে দাঁড়িয়ে পরীর কান্না দেখছিলেন, কারণ তার হাতেও যে কিছু ছিল না। আর আমি অন্যায় তো কিছু করছি না, কারণ আমার সাথে আমার পরিবার এবং পরি যা করেছে তা কখনোই ক্ষমার যোগ্য না, আর আমি ক্ষমা করতেও চাই না। মা ফিসফিস করে বললেন, না বাবা, তোর রাগটা অযৌক্তিক নয়, কিন্তু একদিনই জমে থাকা বরফ গলবেই, আমি গোলাবই। সেদিন খুব বেশি দূরে নয়। সো গাইস, বুঝতেছো পরের পার্টগুলো কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে? সো পরের পার্ট বলতে এরপরে সমাপ্ত পার্ট একটু বড় আসবে, তো তোমরা সমাপ্ত পার্ট কালকেই পেয়ে যাবা, কিন্তু সেটা আলাদা পর্বে পাবা না। কালকে হচ্ছে আমি সম্পূর্ণ গল্প একসাথে আপলোড করব, সো সেখানেই তোমরা শেষ পর্ব পেয়ে যাবা। তোমাদের বোঝাতে পেরেছি? কালকে সম্পূর্ণ গল্প আসবে এবং শেষ পর্ব সেখানে থাকবে, সো আলাদা করে আর কোনো পর্ব আসতেছে না। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা অনেক অনেক বেশি সাপোর্ট করবা। অ্যান্ড হচ্ছে এই ভিডিওতে তোমরা 500 লাইক এবং 200 কমেন্ট কমপ্লিট করে দাও। চোখ রাখো আমার চ্যানেলে, কালকে সম্পূর্ণ গল্প আসতেছে। অ্যান্ড হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল দ্য অনলি সাজিদ, সাবস্ক্রাইব করে দাও, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। সো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।